বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার, যার অশেষ কৃপায় আজ সম্ভবত 19 রমজান। আজকে 19 রমজানে আমরা রাজশাহী জেলার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যময় বটবৃক্ষর ছায়াতলে যেমন আমরা বসবাস করি, তেমন আমরা বলতে পারি মোহনপুর উপজেলা একটা বটবৃক্ষের ছায়াতল, যেখানে নেই কোনো হানাহানি, হিংসা, বিদ্বেষ। সেই মোহনপুর উপজেলার একমাত্র পৌরসভা কেশরহাট পৌরসভায় স্থাপিত প্রদীপ্ত সাহিত্য আসর। সেই প্রদীপ্ত সাহিত্য আসরের আয়োজনে আজকে মান্দার দুটি কৃতি সন্তান, যথাক্রমে জনাব সিরাজুল ইসলাম মন্টু, সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাথল উচ্চ বিদ্যালয়, গোপাল প্রামাণিক উচ্চ বিদ্যালয়, এবং জনাব ফজলে খোদা মিলন, মান্দার কৃতি সন্তান, যারা উভয়ে পল্লী কবি, চারণ কবি। তাদের আমন্ত্রণে আমরা আজকে উপস্থিত হয়েছি তাদেরই নওগাঁ জেলার একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত সেই শাহী আমলে, শাহ সুলতানেরা যখন এই দেশ শাসন করত, সেই সময়ের আমলে নির্মিত ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ, যেখানে আপনারা দেখবেন বাংলাদেশের মুদ্রিত 5 টাকার নোটে যে মসজিদের মেহরাবের ছবি রয়েছে, সেই নোটে স্মৃতি বিজড়িত, মেহরাবের ছবি বিজড়িত 5 টাকার নোটের এই বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক বিশাল দিঘির সামনে আমরা আজকে মনোমুগ্ধকর আম্রকাননে তেঁতুল তলার নিচে একেবারে কুসুম্বা শাহী মসজিদের উত্তর গ্যালারিতে আমরা উপস্থিত হয়েছি। আজকে সাহিত্য আড্ডা, রোজার গুরুত্ব নিয়ে কিছু আলোচনা, এবং ইসলামিক গজল এবং হামদনাথ এবং কবিতা আড্ডা, সবশেষে আমরা একটু ইফতার মাহফিলের আয়োজন করার মনস্কামনা নিয়ে। তো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই সাহিত্য জগতের অন্যতম পুরোধা, যিনি এই সাহিত্যকে লালন পালনে এবং বেশ কিছু গ্রন্থ প্রকাশ করে ক্ষুধিত হৃদয়ের একটু সিক্ত করবার জন্য যার লেখনী ধারণ করেছিলেন এবং অসংখ্য গ্রন্থ প্রকাশ করেছেন, কেশরহাট ডিগ্রি কলেজের সুনামধন্য অধ্যক্ষ মহোদয়, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন। তার পাশে রয়েছেন, যার কথা বলছিলাম, মান্দার কৃতি সন্তান খুদে কবি ফজলে খোদা মিলন, এবং আমার বাম পাশে রয়েছেন জনাব সিরাজুল ইসলাম মিন্টু, তিনিও একজন পল্লী কবি এবং অসংখ্য গানের রচয়িতা, একজন গীতিকার। পাশে রয়েছেন আনোয়ার করিম শাহিন, যিনি অত্র প্রদীপ্ত সাহিত্য আসরের সম্মানিত সম্পাদক, এবং রয়েছেন রোকনুজ্জামান রোকন, যিনি আমাদের এই প্রদীপ্ত সাহিত্য আসরের একজন সম্মানিত সদস্য এবং একজন সুযোগ্য শিক্ষক। এবং কথা বলছি আমি আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক বাংলা এবং প্রদীপ্ত সাহিত্য আসরের একজন ক্ষুদ্র খাদেম এবং সভাপতির দায়িত্ব পালন করছি আর কি। আর যিনি আমাদের ভিডিও ধারণ করছেন আমার ডান পাশে, অত্র প্রদীপ্ত সাহিত্য আসরের সম্মানিত আইটিসি বা প্রযুক্তি বিষয়ক যিনি সম্পাদক, আমাদের হাসান মাহমুদ লিটন, অসংখ্য ভিডিও ধারণ করে এই প্রদীপ্ত সাহিত্য আয়োজন যত অনুষ্ঠান সব কিছু ধারণ করে বিশ্ববাসীকে দেখবার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এজন্য তাকে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। করেই আমরা আজকের এই মাহে রমজানের আলোকে পবিত্র কোরআন দিয়ে শুরু করে আমরা শুরু করতে যাচ্ছি সাহিত্য আড্ডা এবং ইসলামী গজল। প্রথমেই কোরআনে পাক থেকে তেলাওয়াত অনুরোধ জানাচ্ছি জনাব ফজলে খোদা মিলনকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহান আল্লাহ তাআলা বলছেন, সময়ের কসম, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্ত। ওই সব মানুষ ব্যতীত যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম করে এবং পরস্পরকে তাগিদ করে সত্যের দিকে এবং তাগিদ করে ধৈর্য ধারণের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ফজলে খোদা মিলন। আমরা তার কবিতা এবং তার গজল আমরা পরে শুনবো, তবে তার আগে এখন একটু কবিতা স্বরচিত কবিতা পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রদীপ্ত সাহিত্য সম্মানিত প্রচার সম্পাদক এবং কবি গীতিকার জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সম্মানিত উচ্চ বিদ্যালয় মান্দা নওগাঁ।
ব্যক্তি উপস্থিত হয়েছেন মোহনপুর সরকারি কলেজের অধ্যাপক আমার স্নেহধন্য জনাব মফিজুর রহমান মধু। তিনি আমাদের মাঝে সতীর্থে আমাদের ধন্য করেছেন। সুদূর মোহনপুর থেকে আমাদের সতীর্থ এসেছেন। অত্যন্ত শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি অনুরাগী ব্যক্তিত্ব এবং অধ্যাপনা জগতে একজন সফল শিক্ষক। আমরা তাকে অভিনন্দন জানি এই পর্যায়ে মাহে রমজানের আলোকে অথবা যে কোনো দৃষ্টি বা ভাবের উপরে একটু আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব রোকনুজ্জামান রোকন স্যারকে, সম্মানিত সহকারী শিক্ষক, বাক্সিমল উচ্চ বিদ্যালয় মোহনপুর রাজশাহী। যে কোনো বিষয়ে, কবিতা আবৃত্তি হোক। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ জানাই। আসলে সাহিত্য এই বিষয়ে আমার তেমন পাণ্ডিত্য একেবারেই নাই, জ্ঞান খুবই সীমিত। আর আমার সামনে আসলে এত বড় বড় মাপে ব্যক্তি আছেন, ওনাদের সামনে কথা বলাটাও আসলে আমার এরকম দৃশ্যতা প্রকাশ করা হয়। আমি প্রতিটা আসলে আসার চেষ্টা করি। আসলে সাহিত্য মনের রসবোধটাকে জাগ্রত করে, অনেক কিছু শেখায়। আমরা কিভাবে প্রতিদিন জীবনযাপন করি, আমাদের জীবন কিভাবে অতিবাহিত করতে হয়, জীবনে ভালো লাগা মন্দ লাগা নানান দিক সাহিত্য নিয়ে সাহিত্য আসলে গবেষণা করে। তো এইখানে আসলে একটা ভালো লাগা কাজ করে, অন্যরকম একটা ভালো লাগা, সেটা কোনো ভাষা বোধে ব্যাখ্যা করা সম্ভবপর নয়। তো যতই আসি ভালো লাগে, প্রতিটা প্রোগ্রাম আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আর বেশি কিছু বলছি না, আসলে এখানে অনেকে ব্যক্তি আছেন, ওনারা অনেক কিছু বলবে, যেহেতু রোজার মাস, সময় একেবারে সংক্ষিপ্ত। আমি আমজাদ স্যারকে মাইক্রোফোন দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ জনাব রোকনুজ্জামান রোকনকে। আচ্ছা, হয়ে যাক। আমরা ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সম্মানিত সুধীকে। এই পর্যায়ে আমরা একটু নীতি নৈতিকতা নিয়ে দুই একটি কথা আমরা শুনবো। আমাদের প্রদীপ্ত সাহিত্য আসরের আরও একজন সম্মানিত সদস্য এবং মোহনপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব মফিজুর রহমান মধু, আমরা শুনতে চাচ্ছি তার কণ্ঠে দু একটি বাক্যালাপ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রদীপ্ত সাহিত্য আসর কেশরহাট কর্তৃক আয়োজিত আজকের এই কবি সাহিত্যিকদের আড্ডা, গজল, কবিতা আবৃত্তি এবং সবশেষ ইফতার মাহফিল, এই অনুষ্ঠানে সম্মানিত কবি সাহিত্যিকবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, তার মধ্যে কেশরহাট ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব গিয়াসউদ্দিন সাহেব আছেন, আমজাদ হোসেন বাংলা, যিনি নিজের নামের সাথে বাংলা শব্দটা যুক্ত করেছেন, যেহেতু বাংলার মানুষ, সুতরাং বুঝতেই পারছেন যে বাংলাতে তিনি যথেষ্ট পারদর্শী বিধায় আমজাদ হোসেন বাংলা শব্দটি তার সাথে যুক্ত হয়েছে এবং ভালো মানের একজন কবি। আমি তার কবিতা এর আগে পড়ি নাই, কিন্তু একটি কবিতা আবৃত্তি করলেন উনি নিজে, সেটি শুনলাম এবং আর একটি কবিতা পড়লামও। তো ভালো লাগছে খুব আমার। আসলে লেখালেখি, পড়াশোনা এগুলানের ভিতরে থাকলে যেমন নিজের মনোজগতে একটা আলাদা ভুবন তৈরি হয়, তেমনি সেই ভুবনে বিচরণ করলে অনেক সমস্যার থেকেও সমাধান পাওয়া যায়, যা আমরা বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির কারণে এই পড়াশোনা থেকে, বই পুস্তক থেকে একবারে মাহরুম হয়ে গেছি অনেকটাই বলতে গেলে। যেমন ইয়াং বয়সের ছেলেমেয়েরা হয়েছে, তেমনি আমরা বুড়োরাও হয়ে গেছি। অ্যাকচুয়ালি পড়তে গেলেই কেমন একটা মাথা ধরা ভাব, যার কারণে আসলে শেখার সুযোগগুলা তথ্য প্রযুক্তি কেন্দ্রিক হয়ে গেছে আমাদের, পুস্তক কেন্দ্রিক না থেকে। তো আমার মনে হয় যে আমরা যাই করি না কেন, তথ্য প্রযুক্তির মধ্যে যতই যুক্ত থাকি, নিজেদেরকে যতই সম্পৃক্ত রাখি না কেন, মূলত পুস্তক পড়ার এই অভ্যাসটি থেকে নিজেদেরকে দূরে সরানোর সুযোগ নেই একেবারে, যদি জ্ঞান অর্জন করতে হয়, যদি জানতে হয়। সুতরাং প্রদীপ্ত সাহিত্য আসরের যে সকল কবি সাহিত্যিকবৃন্দ এই লেখালেখির সাথে যুক্ত আছেন, আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে একজন শিক্ষক হিসাবে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি তাদের
আমি নিজে লেখক বা লেখালেখির কাজে যুক্ত না থাকলেও তাদের লেখা সমূহ যাতে আমি মাঝে মধ্যেই পড়তে পারি, এরকম একটি সুযোগ যেন তারা আমাকে সৃষ্টি করিয়ে দেন। যদি বা বই পুস্তক পাই আমি পড়ব ইনশাল্লাহ, পড়ার মধ্যে থাকতে চাই এবং ছাত্র হিসেবেই আমার জীবনটাকে আমি কাটিয়ে দিতে চাই। শিক্ষক হিসেবে সফল হওয়ার সুযোগ খুবই কম, কারণ হলো যে জ্ঞানের সীমাবদ্ধতার কারণেই আমরা এটি হয়ে উঠতে পারি না। তাই ছাত্র হিসেবেই আমার জীবনটাকে আমি অতিবাহিত করতে চাই এবং এই জ্ঞানীগুণী ব্যক্তিদের সাথে নিজকে সম্পৃক্ত রেখে ধন্য হতে চাই এবং জ্ঞানে সমৃদ্ধ হতে চাই। সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে কেশরহাট প্রদীপ্ত সাহিত্য আসরের সম্মানিত কবি সাহিত্যিকবৃন্দকে আমার পক্ষ থেকে আবারও মোবারকবাদ জানিয়ে, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জনাব মফিজুর রহমান মধুকে। তার একটি কথা আমার বেশি ভালো লেগেছে, দাগ কেটেছে, সেটি হলে আমি ছাত্র হয়ে থাকতে চাই। আসলে যে ছাত্র নিজেকে ভাবে সেই কিন্তু শিখতে পারে, আর জ্ঞানের ভারে আক্রান্ত হয়ে নিজেকে যদি নিজের মধ্যে আত্ম অহংবোধ সৃষ্টি হয় তাহলে কিন্তু তার দ্বারা আর কোনো কিছু সৃজন করা এবং জ্ঞান আহরণ করা সম্ভব নয়। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে অত্র কেশরহাট প্রদীপ্ত সাহিত্য আসরের সম্মানিত সম্পাদক জনাব আনোয়ার করিম শাহিনকে তার ব্যক্তিগত উপস্থাপনা করার জন্য অনুরোধ জানাচ্ছি, তার কবিতা অথবা তার ভালো লাগা কিছু। ধন্যবাদ। আপনি স্যারের পরে আমাকে বলেছেন, এটা মানে আসলে ঠিক হয়নি মনে হয়। আজকের এই মান্দা উপজেলার নওগাঁ জেলার কুসুম্বা গ্রামে কুসুম্বা মসজিদে, ঐতিহাসিক কুসুম্বা মসজিদ, যেটা সারা ভারতবর্ষে হয়তো 2টা বা 3টা আছে। সুলতানি শাসন আমলে মসজিদটি তৈরি, অরিজিনাল একেবারে পাথর কেটে। সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা কেশরহাট প্রদীপ্ত সাহিত্য আসরের পক্ষ থেকে কবিতা পাঠ, গজল এবং ইফতারির আগ মুহূর্তে ইসলামী যে আলোচনা চলছে সে আলোচনার সম্মানিত উপদেষ্টা উপস্থিত আছেন এবং যিনি কথা নয় কাজ বইটাতে ভারতের মহাত্মা গান্ধী পুরস্কার পেয়েছেন তিনি অধ্যক্ষ গিয়াসউদ্দিন স্যার। উপস্থিত আছেন মোহনপুর সরকারি কলেজের সম্মানিত সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, যাকে আমরা বলে থাকি আমাদের কলেজের ডায়াজেনিস। উপস্থিত আছেন কেশরহাট প্রদীপ্ত সাহিত্য আসরের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমজাদ হোসেন বাংলা এবং মোহনপুর বাক্সমইল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ রুকনুজ্জামান মঞ্জু। স্যার দেন তো। আমি আমার কয়েকটা কবিতা প্রকাশিত হয়েছে, তার মধ্যে আমি একটা কবিতা মাত্র 8টা লাইন বলবো। কবিতাটা প্রায় 30 লাইনের। তো এই কবিতাটা আবু সাইদকে নিয়ে লেখা, নতুন লেখা, কিন্তু কোনো কারেকশন করা হয়নি। যাই হোক, আবু সাইদের উদ্দেশ্যে লেখা। তোমাকে কার সাথে তুলনা করব? তুমি কাশিমের যৌবন, ওয়ালিদের নেতৃত্ব, তুমি দুলদুলের গতি আর আর্তগুলের মনন বুদ্ধি, তুমি আরসালানের ওশি, আইয়ুবের হিমচিত্ত, তুমি মাহমুদের অভিযান, ইবনে আরাবির দীপ্তি। তোমাকে কার সাথে তুলনা করব? তুমি কালা পাহাড়ের বর্ম, খলজির শক্তিশালী হস্ত, তুমি মানসিংহের গর্জন, বৈরাম খাঁর চাতুর্য খ্যাতি, তুমি মীর মর্দান মোহনলালের ত্যাগ, তুমি তুঘলকের বিচার, টিপু সুলতানের তরবারির তীক্ষ্ণ শক্তি। মাঝখানে ছাড়া পড়েছে 30 লাইনের, এতটুকুই পাঠ আছে। ধন্যবাদ পাঠ করার জন্য। আমি এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত সম্মানিত উপদেষ্টা মহোদয়, কেশরহাট ডিগ্রি কলেজের সুনামধন্য সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, আজকের এই আয়োজনকে ঘিরে দু একটি কথা শুনবো এবং তারপরে আমি একটি গজল পরিবেশন করবো ইনশাল্লাহ। আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথি মহোদয় আজকে অনুষ্ঠানের এবং কেশরহাট ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব গিয়াসউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রদীপ্ত সাহিত্য সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন বাংলা, তার সভাপতিত্বে আমরা এই কুসুম্বা মসজিদ প্রাঙ্গণে আজকে এসেছি।
এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে মোহনপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যাপক মোহাম্মদ মফিজুর রহমান। আমাদের সাথে আরও আছে এই সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার করিম শাহিন, আছে স্নেহাস্পদ ছোট ভাই রোকনুজ্জামান। তো যাই হোক, কুসুম্বা মসজিদ আমাদের ভালো লাগার একটি জায়গা, মাঝে মধ্যেই বেড়াতে আসা হয়। তো আজকেও আমরা আসলাম এখানে একটি উপলক্ষ, ইফতার, রমজানের দিন। তো যাই হোক, রমজান সম্বন্ধে আমরা জানি, রোজার উপকারিতা অনেক কিছুই জানি। তো এখানে দুটি কথা বলি, সেটা হলো স্বাস্থ্যগত উপকারিতা। যেহেতু হাতে সময় আছে একটু, এখানে বৈজ্ঞানিকরা ফাস্টিং, উপবাস বা রোজা সম্বন্ধে যে ধারণাটি দিয়েছেন, সারা বিশ্বে এটা সমাদৃত। সেটা হলো যে অটোফেজি একটা প্রক্রিয়া। অটোফেজি শব্দের অর্থটা হলো কিছুটা ভয়ঙ্কর শব্দ, নিজেকে খেয়ে ফেলা। তো এটা ভয়ঙ্কর মনে হলেও এটা খুবই উপকারী। তো এটা কিভাবে হয়, সেটা হলো যে আমরা যে খাবারগুলো খাই, অর্থাৎ আমাদের পাকস্থলীতে পৌঁছার পরেই সেগুলো হজম প্রক্রিয়া শুরু হয়। এই হজম প্রক্রিয়াটা খাবার খাওয়ার 8 ঘন্টা পর্যন্ত চলে। অর্থাৎ আমরা যে খাদ্য খাই সেটি পেটের মধ্যে 8 ঘন্টার মধ্যে হজম হয়ে যায়। তো এখন রোজা হলো আমরা যে খাবার খাই সেটা 8 ঘন্টার পরেও কিন্তু 8 ঘন্টার মধ্যে হজম হয়ে গেল, তারপরে আমাদের যেটা পাকস্থলী, ডিউডেনাম বলা হয়, সেখানে কিন্তু হজম প্রক্রিয়া চলতেই থাকে। অর্থাৎ একটা মেশিনে যদি কোনো বস্তু দেওয়া হয় ভাঙার জন্য, সে বস্তুটা ভাঙার প্রক্রিয়া শেষ হয়ে গেলে মেশিনটা কিন্তু ঘুরতেই থাকবে। তা আমাদের পেটের মধ্যে হজম প্রক্রিয়াটা কিন্তু চলতেই থাকে, কিন্তু আর খাবার নাই। তাহলে এই অবস্থায় কি হবে? এই অবস্থায় হয় কি, ওই মেশিন কিন্তু খেতেই থাকবে। তখন হয় কি, শরীরের মধ্যে যে আবর্জনা থাকে, অর্থাৎ যেগুলো চর্বি থাকে, আমরা 11 মাস ধরে যে খাদ্য খাই, সেই অতিরিক্ত খাবার ফলে পেটে যে চর্বিগুলো জমা হয়, নানান ধরনের আবর্জনা তৈরি হয়, জমা হয়ে থাকে। এই মেশিন সেই খাদ্যগুলো তখন খাওয়া শুরু করে। ক্ষুধার পেটে আমরা যেমন অনেক কিছু খেয়ে ফেলি, যেটা খাদ্যে স্বাদ নাই, হ্যাঁ, ভালো লাগে না, কিন্তু পেটে যখন ক্ষুধা লাগে সেই খাদ্যগুলো আমরা খেয়ে ফেলি। তো পেটের এই হজমিকারক মেশিনটা তখন এই অখাদ্যগুলো, আবর্জনাগুলো, বিষগুলো, এগুলোও খেয়ে ফেলে, খেয়ে আমাদের শরীরকে পুরোপুরি বিষমুক্ত করে ফেলে, জীবাণুমুক্ত করে ফেলে। তখন আমরা সুস্থ হই। এটা হলো রোজার শারীরিক উপকারিতা। এটা খুবই উপকার। এই রোজার ফলে বৈজ্ঞানিকরা এটা গবেষণা করে দেখেছেন যে রোজা যারা নিয়মিত রাখে তারা হৃদরোগ, প্রেশার রোগ, ডায়াবেটিস, নানান ধরনের রোগ থেকে তারা মুক্ত থাকতে পারে। তো এখানে একটা কথা বলা দরকার, সেটা হলো যে বৈজ্ঞানিকরা বলে থাকেন যে একজন ওজন বেশিওয়ালা মানুষ যদি 1 মাস রোজার পরেও তার ওজন না কমে, তাহলে ধরে নিতে হবে যে ওই ব্যক্তিটা সঠিক প্রক্রিয়ায় রোজা রাখছে না। কারণ সঠিক প্রক্রিয়ায় রোজা রাখলে তার ওজন কমতে বাধ্য। তো সেক্ষেত্রে আমরা যে ইফতারিতে অনেক খাবার খাই, এটা কিন্তু খাবার নিয়ম না। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করতেন 2-4টে খেজুর দিয়ে, পানি দিয়ে, হয়ে গেল ইফতার। সেহরি খেতেন 2-4টে খেজুর, পানি, তার সাথে 2-1টা ফলমূল, আর এশার নামাজের পর স্বাভাবিক হালকা একটু খাবার খেতেন। কিন্তু আমরা
ইফতারের পর অনেক খাবার খাই, সেহরিতে খাই, মানে রাতের বেলা অনেক খাবার খাই, ফলে রোজার যে উপকারিতা, শারীরিক উপকারিতা পাওয়ার কথা, সেই উপকারিতাটা আমরা পাই না। তো আমরা রোজার খাদ্য তালিকা তৈরি করব এবং আমরা ইফতার পার্টি বিভিন্ন অনুষ্ঠানে বা বাড়িতেও আমরা এক প্লেট ইফতারি সাজিয়ে যে খাই, তারপরে ভাজা পোড়া ইত্যাদি, এগুলো আসলে রোজার কারণে যে স্বাস্থ্যের উপকারিতা পাওয়ার কথা সেটা থেকে আমরা বঞ্চিত হই। তো যা হোক, রোজা একটা পবিত্র মাস। পবিত্র কোরআনে বলা হয়েছে রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, উজ্জ্বল পথের নিদর্শনের জন্য এবং সত্য মিথ্যার পার্থক্যের বোঝার জন্য। তোমরা যারা এ মাস পাবে তারা যেন রোজা রাখে, এটি কোরআনের আয়াত। তো আমরা কোরআনের মূল বিষয় হলো সত্য আর মিথ্যাকে আমরা চিহ্নিত করব, সত্যকে গ্রহণ করব, মিথ্যাকে বর্জন করব। এটাই হলো মুসলমানদের প্রধান কাজ। আমরা সেই কাজটি করব ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই সুন্দরভাবে রোজা রাখবেন। সামনে আর কয়েকটা দিন রোজা আছে। আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে। মাহে রমজানের ফজিলত এবং মাহে রমজান পালন করলে সিয়াম সাধনার দ্বারা শারীরিক, মানসিক এবং ধর্মীয় কী উপকার আসে সেই বিষয়গুলো নিয়ে খুব নিগুড়ভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই মুহূর্তে আমরা সেই সুদূর মোহনপুর বিদুরপুর এলাকা থেকে, শেষ প্রান্ত মোহনপুরের প্রান্ত থেকে আমার স্নেহধন্য ছাত্র এবং সাথে সাথে ওনারাও শিক্ষক, একটা কোচিং সেন্টারের ওনারা সম্মানিত শিক্ষক, দায়িত্ব কর্তব্য পালনের পাশাপাশি আমি এই বিষয়টা আলোচনা করার সাথে সাথে তারা আমার সঙ্গে সম্মতি জানিয়ে ঐতিহাসিক নিদর্শনের এক প্রাণবন্ত অসাধারণ পরিবেশে নিজেদেরকে একটু মাত্র শেয়ার করার জন্য উপস্থিত হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমার শুধু মিজানের নাম মনে আছে, মিজানুর রহমান। আর কোচিংয়ের পরিচালক, তোমার নাম বাবা? আমার নাম মোহাম্মদ শাহরুল ইসলাম বাবু। আমার নাম মাহমুদ হাসান। মাহমুদ হাসান আমার ছাত্র, খুবই ভালো লাগলো, সে আমাদের সতীর্থ হয়েছে। আমি এখন একটি গজল পরিবেশন করার চেষ্টা করছি। ভাবিনি যেভাবে আমরা একত্রিত হতে পারবো। একটা সময়ক্ষণ নিয়ে আলোচনার মাধ্যমে আজকে এসেছি। স্থান পরিবর্তন এবং যাওয়ার জায়গা হলেও একটি নতুন আঙ্গিকে মেলামেশা, নতুন কিছু করা, এর মধ্যে একটা তৃপ্তি আছে, ভালো লাগা আছে। আমরা কিন্তু সেটি আজকে উপলব্ধি করতে পারছি। তো এই পর্যায়ে আমি আনোয়ার করিম শাহিন, তুমি আর একটু কিছু বলো, তোমার ওই কবিতাটা বা গজল। জানি না ও কবিতাটা, আমি আরেকটা গজল গাবো। ওই কবিতাটা আপনি গজল করবেন না? এটা হ্যাঁ করেন, ভালো লাগবে না? তার চেয়ে যদি আমরা বলতাম, কবি সাহিত্যিকদের উনি কয়েকদিন আগে গান বলে থার্ড হয়েছিলেন এক প্রশিক্ষণে। আজকে ওনার কণ্ঠ থেকে আমি নাম বলতে সে সময় ভুলে গেছিলাম। উনি মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, যাকে কলেজে বলা হয় মহাজ্ঞানী ডায়াজেন্সের সাথে তুলনা করা হয় কলেজ পেরিফেরিতে। তার কাছ থেকে আমরা আরেকটা ইসলামিক গজল শুনতে চাচ্ছি। ইসলামিক গজল কখনো গাইনি বাবা, আন্দাজি বলে না তো। আমি 2017 সালে এসএসসি পাস করেছি। তখন স্যারের ক্লাস করেছি, তখন থেকে স্যারের ভক্ত। তো স্যারের কাছে গত পরশু দিন আমি শুনছি যে এখানে অনুষ্ঠান হবে। সেই সদর বিদুরপুর থেকে আমরা চলে আসছি শুধু স্যারের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এখানে উপস্থিত হয়ে অনেক জ্ঞানের কথা শুনলাম, অনেক ভালো লাগলো। এগুলো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ছিল যে এখানে আপনাদের অনেক সুন্দর একটা আয়োজন হয়, তোমরা যদি সময় পাও তাহলে আসতে। তো আমরা অনেক দূর থেকে আসছি এবং এখান থেকে অনেক ছাত্রদের কাছে গজল শুনলাম, গান শুনলাম, খুব ভালো লাগলো এবং এরকম একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আসসালামু আলাইকুম।
অনেক অনেক সম্মানিত শুধু ইফতারি সমাগত, সে কারণে আমরা ইফতারি প্রস্তুতির জন্য এবং ইফতার শেষে আমরা মাগরিবের নামাজ এই কুসুমবাই শাহী মসজিদ আদায় করব এবং তারপরে স্ববাটিতে ফিরে যাওয়ার যেন তৌফিক এনায়েত করেন মহান রাব্বুল আলামিন, আমাদের ইফতারি যেন কবুল করেন, আমরা সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই হাসান মাহমুদ লিটনকে এবং এই পরিচ্ছন্ন পরিবেশ আমরা পেয়ে অত্যন্ত ধন্য। কুসুমবা মসজিদে শাহী মসজিদের এই প্রাঙ্গণে আবারও যদি স্রষ্টা কোনোদিন চাহে তাহলে আমরা এখানে এসে সমবেত হয়ে পরবর্তী কোনো অনুষ্ঠান করবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুন্দর জীবন কামনা করে সাহিত্য হোক দর্পণ, সাহিত্যক চেতনা, সাহিত্যক মনন, আমরা বিশ্বব্যাপী বাংলা সাহিত্যকে ছড়িয়ে দিতে চাই। সবার সুস্থতা এই স্লোগানে বা এই আকুতিতে বাংলাকে ভালোবাসুন, বাংলাকে শ্রদ্ধা করুন, বাংলা সাহিত্য রসে নিজেকে আবৃত করুন, আস্বাদন করুন, মনন এবং দার্শনিকতাকে বৃদ্ধি করুন এবং সবাই সুস্থ সুন্দর থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।